আদিকালের ভারতে চোর ডাকাতদের কাজের ধরন অনুযায়ী তাদের নানান ভাগে ভাগ করা হতো। এদের কেউ কেউ চুরি করত প্রকাশ্যে, আবার কেউ কেউ চুরি ডাকাতি কাজটা করত লুকিয়ে। কাজের দক্ষতা ও পদ্ধতির কথা মনে রেখে এদের আবার নানান গোষ্ঠীভুক্ত করার রেওয়াজ ছিল। যারা সবার নজর এড়িয়ে সিঁধ কাটার যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াতো, যাদের বাসস্থানও সবার অজানা, তারাই অপ্রকাশ বা গুপ্তচোর। এই অপ্রকাশ বা গুপ্তচোরেরাও বেশ কতগুলি ভাগে বিভক্ত ছিল। কেউ যখন অন্য কোনো কাজে ব্যস্ত, তখন যারা তার কাপড় চোপড় থেকে চুপিসারে টাকা পয়সা হাতিয়ে নেয়। সিধেল চোর, রাজপথের চোর, গাঁটকাটা, নারী পুরুষ, গরু ভেড়া ঘোড়া ও অন্যান্য জীবজন্তুর পাচারকারী। কারো কারো মতে অপ্রকট বা গুপ্তচোর তারাই যারা বন জঙ্গলের মতো নির্জন জায়গায় পথিকদের সর্বস্ব কেড়ে নিত। তবে হ্যাঁ, নারদ যজ্ঞ বিঘ্নকারীদেরকেও অপ্রকট চোর বলার পক্ষপাতী ছিলেন। বৌদ্ধ সাহিত্যে সিধেল চোর, গামঘাত চোর বা গ্রাম লুঠেরা, পন্থঘাত চোর অর্থাৎ রাজপথের চোর বা রাহাজান, মনে রাখতে হবে এখান থেকে রাহাজানি কথাটা এসেছে, পোষণক চোর বা তাদের হাতে বন্দীদের একজনকে আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে সব বন্দীদের জন্য মুক্তিপণ আদায় করে যেসব চোর ও অটবি চোর বা বনাঞ্চলে চোরেদের উল্লেখ লক্ষ্য করা যায়। কৌটিল্য তার অর্থশাস্ত্রে প্রতিরোধক নামে এক শ্রেণীর ডাকাতের কথা উল্লেখ করেছেন। এদের ডেরা বন বাদারে, এরা পথিকদের উপর ঝাঁপিয়ে পড়তো এবং প্রচন্ড মারধর করত আর ধনীদের কাছ থেকে কেড়ে নিত প্রচুর পরিমাণে অর্থ। ব্লুমফিল্ড অবশ্য আরো কয়েক রকমের গুপ্তচোরের কথা বলেছেন। উদ্যান মশকরা শহরাঞ্চলের পার্কগুলিতে চুরিচামারি করত। সুড়ঙ্গ চোর, এরা ঘরের দেওয়ালে সুড়ঙ্গ খুঁড়ে ভেতরে ঢুকতো। আবার আরেক শ্রেণীর গুপ্তচোরের সন্ধান পাওয়া যায় যেসব চোর অলংকার ইত্যাদির লোভে লোকজনকে খুন করতেও পিছুপা হতো না। শখের চোর ও শিক্ষানবিশ চোর, এদেরও সন্ধান সেই সময়ে পাওয়া গেছে। তবে গুপ্তচোর বলে পরিচিত ডাকাতদের রকম ফেরও কম নয়। এরা সাধারণ ডাকাত, সরু ডাকাত, বনদস্যু ইত্যাদি নামে পরিচিত ছিল। এছাড়াও প্রাচীন সাহিত্যে আরেক প্রকার চোরের সন্ধান পাওয়া যাচ্ছে। এদেরকে বলা হয় ভাড়াটে চোর। মুখ্যত নিজের মতলব হাসিল করার জন্য টাকা পয়সা দিয়ে এরা চোরেদেরকে কাজে লাগাতো। বৌদ্ধদের একটি গল্পে এই ধরনের কাহিনীর উল্লেখ রয়েছে। 500 নাঙ্গা সন্ন্যাসী একবার কয়েকজন ঘুরনচণ্ডী চোরকে 1000 টাকা দিয়ে তাদের বিপক্ষের এক বৌদ্ধ ভিক্ষুককে খুন করার বরাত দেয়। জাতকের একটি গল্প থেকে জানা যায়, শ্রাবস্তিকে দুর্বল করে ফেলার জন্য তার কোনো কুমতলবী পড়শি একদল ভাড়াটে ডাকাত দিয়ে তার সীমান্ত অঞ্চলে বেধড়ক লুটপাট চালিয়েছিল। ব্লুমফিল্ড বলেছেন, ঢক্ক ঠক, টক্ক টাক, ঠাক থক কথাগুলি হিন্দুদের সাহিত্যে বর্তমানকালে ঠগ ও ফাঁসিকর বা ফাঁসুড়েদেরই পূর্বসূরি। এদের সন্ধান পাওয়া যাচ্ছে জাতকের গল্পে তো রয়েছে, মহাভারতেও পাওয়া যাচ্ছে। চৈনিক তীর্থযাত্রী হিউয়েন সাং আনুমানিক 7ম শতকে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন, একথা আমরা সবাই জানি। কিন্তু পাঞ্জাবের সাকলের, এখন যেটা সিয়ালকোট, সাকলের কাছে এক পলাশবন্ধে যাওয়ার সময় 50 জন ডাকাতের এক দল তার সব টাকা পয়সা ও জিনিসপত্র লুট করে নিয়েছিল বলে জানা যাচ্ছে। আলেকজান্ডারের ভারত আক্রমণের কয়েকশো বছর পরেও নিম্ন সিন্ধু উপত্যকায় ভারতীয় ভাইকিংদের বাঁচার রসদ জোগাতো জলদস্যুরা। এই হারমাদদের বলা হতো বেওয়ারিজ। এখান থেকে বেওয়ারিশ এসেছে। এদের বাসস্থান ছিল কচ্ছ ও সোমনাথ অঞ্চলে। ভারতীয় বণিকেরা জলদস্যুদের আক্রমণ প্রতিকারের জন্য মৌর্য সম্রাট অশোকের কাছে কাতর প্রার্থনা জানায়। তারা বলে, সম্রাট যদি তাদের রক্ষা করতে অনিচ্ছুক হন, তাহলে তারা সমুদ্র বাণিজ্য থেকে সরে যাবে। এর ফলে সম্রাটের রাজকোষ ও বাণিজ্য শুল্ক থেকে বঞ্চিত হবে। একথা জানার পর অশোক নাগ জলদস্যুদের লুটপাট থেকে বিরত থাকার জন্য তামার পাতে একটি নির্দেশনামা খোদাই করে ভারতীয় বণিকদের হাতে দেন। কিন্তু নাগদস্যুরা অশোকের লেখাকে কোনো পাত্তাই দেয়নি। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অবশ্য নাগ হারমাদরা তার তাম্রলেখের নির্দেশকে যথেষ্ট গুরুত্ব দেয় ও ভারতীয় বণিকদের জাহাজগুলি থেকে লুটে নেওয়া সব মালপত্র ফিরিয়ে দিয়েছিল বলে জানা যায়। হিউয়েন সাংকে আরো একবার ডাকাতের মুখে পড়তে হয়েছিল। তিনি যখন অযোধ্যা থেকে একটি বড়সড় নৌকায় গঙ্গা দিয়ে যাচ্ছিলেন, তখন 10টি হারমাদ নৌকা তার নৌকাটিকে ঘিরে ধরে ও তাকে টেনে নিয়ে তীরে ফেরান। নৌকাটিতে মোট 80 জন যাত্রী ছিল। হারমাদরা দেবী দুর্গার কাছে হিউয়েন সাংকে বলি দেবে বলে ঠিক করে। তার সুন্দর সুঠামো চেহারা দেখে হারমাদদের এই সিদ্ধান্ত বলে জানা যায়। যাই হোক, চোর ডাকাতদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করলাম। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে মতামত জানাতে ভুলবেন না।